যা রোদ না, পারা যাচ্ছে না। বলেছিলাম আমি বারবার একটা টুপি কিনতে। নিজে একটা হ্যাট কিনেছে, বাড়িতে তার 10 রকম ড্রেস রিহার্সাল দিয়ে হ্যাটটা ছাড়ছেই না। এতই গরম পেলাম সেদিন বেরিয়ে, কি আর বলবো আপনাদের। তাপমাত্রা তখন 42 ডিগ্রি ছাড়িয়ে। তবে সব কষ্ট পুষিয়ে যায় যখন শেষে গিয়ে কেউ এই দৃশ্য দেখতে পায়। ছোটবেলার জিওগ্রাফি বই থেকে একদম চোখের সামনে, যতক্ষণ না আপনাদেরকে দেখাতে পারছি ততক্ষণ আমাদেরও মনে শান্তি নেই। পর 6 দিন চোখের সামনে দেখলাম প্রকৃতিকে রং পাল্টাতে। আমাদের সঙ্গে আপনারাও সেই জিনিস দেখলেন। আজকে যা দেখব সেটা না রং দিয়ে বর্ণনা করব আর না ল্যান্ডস্কেপ বলে। একে বলা যেতে পারে শিল্পকলা, প্রকৃতির শিল্পকলা, যা তৈরি হয়েছে বহু বছর ধরে এই পৃথিবীরই দুটি অস্ত্র দিয়ে, বায়ু আর জল। সেটারই উদাহরণ দেখবেন তিনটে জায়গায়। তিনটেই পৃথিবী বিখ্যাত জায়গা, আর তিনটেই দেখব আমরা এই আজকের পর্বতে এবং জানবো এদের গল্প। এই গল্প আজকের নয়, এই এক প্রাচীন পৃথিবীর গল্প, যেটা আমরা এই জায়গাগুলোর মাধ্যমে জেনেছি এবং আপনাদের সামনেও রাখতে চাইছি। যেমনটা প্রথম পর্বেও বলেছিলাম, অষ্টম পর্বতে এসেও তাই বলছি। দিস ইজ নট জাস্ট আ ট্রাভেল স্টোরি, দিস ইজ আ স্টোরি অফ নেচার অ্যান্ড আওয়ার মাদার আর্থ। রাস্তাটা অনেকটা লম্বা এবং 45 ডিগ্রি সেন্টিগ্রেডে যাব এই মরুভূমির মাঝখান দিয়ে। আর যদি গল্পের শেষ অবধি গরম সহ্য করতে পারেন, তখন বিকেলে দেখাবো আপনাদের এই পাহাড়ের জেল্লা। চোখ দিয়ে না, যদি মন দিয়ে দেখতে পারেন তাহলে মনে হবে যেন এও আমাদের সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। আসুন আমেরিকার এই রোড ট্রিপ সিরিজটা এগিয়ে নিয়ে যাই। শুরু করছি সিরিজের 8ম পর্ব। ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বাঙালি গরমের ছুটিতে জানলো এই পৃথিবীর গল্প, দ্য স্টোরি অফ মাদার আর্থ, আওয়ার অনলি হোম ইন দিস এন্টায়ার ইউনিভার্স। চলুন তাহলে নিয়ে যাই আপনাদের আগের পর্বের শেষে, আবার সেই লাল পাহাড়ির দেশে। আগের গল্পে আমরা ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক থেকে ফেরার সময় এখানকার পাহাড়ের একটি গুহাতে ডাইনোসরের পদচ্ছাপ দেখতে পাই। সেই সব দেখতে দেখতেই আগের এপিসোডটা শেষ হয়। ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় এবং আমরা ঠিক করি সেদিন রাতে আমরা সব লেফট ওভার খাবারগুলো শেষ করব, যেগুলো রাখা ছিল এই হোটেলের ফ্রিজেই। সেইগুলো হোটেলের মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেতে বসলাম। কালকে আমরা ইন্ডিয়ান মার্কেটে গিয়ে প্রচুর খাবার অর্ডার করে ফেলেছিলাম। অর্ডারটা ইচ্ছা করেও হয়েছিল কিছুটা, থেকে গেলে আজকে খাওয়া যাবে। সেদিন রাতেই ছিল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। হোটেল থেকেই মার্কিন রাষ্ট্রকে স্বাধীনতা পালন করতে দেখলাম। সে পুরো আমাদের কালী পুজোর মতো, দ্য সেলিব্রেশন অফ লিবার্টি। সেই সময় একটাও মুহূর্ত কাটেনি আকাশে রকেট ওড়েনি। দেখতে বেশ লাগছিল, সে আমাদের দিওয়ালি হোক বা আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। পরের দিন সকালে চেক আউট করে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। এই কানাপ সিটি থেকে আজকে আমাদের চেক আউট। এখান থেকে বেরিয়ে আমরা যাব প্রথমে মনুমেন্ট ভ্যালি। সকাল সকাল আর দেরি না করে চেক আউট করে বেরোলাম হোটেল থেকে। বেরোতেই বুঝলাম কপালে আজ কষ্ট লেখা আছে। সকালেই তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। গাড়িতে ঢুকে এসি চালিয়ে শান্তি হলো, না হলে রোদে তাকানো মুশকিল হয়ে যাচ্ছিল। দুপুরবেলায় যে কি হবে তা এখন ভাবতেও পাচ্ছি না। আপাতত এসিতে বসে গাড়ির জানলা দিয়ে রাস্তার আনন্দ নিয়ে চলুন। এই পরিবেশের মধ্যেই ছিলাম গত 3 দিন ধরে। না জানি কতবার এলাম গেলাম এই পাহাড়ের মধ্যে দিয়ে। আজকের রাস্তাটা দেখবেন দেখবার মতন। গল্পটা স্কিপ করবেন না কিন্তু, মিস করে যেতে পারেন বেশ কিছু দৃশ্য। দেখার মতন আছে অনেক কিছু। তবে যাত্রা শুরু করার আগে কিনতে হবে আবার কিছু গ্রসারি আইটেম, যেমন ধরুন জল, ফল, একটু কিছু খাবার, যাতে রাস্তায় যদি কিছু না পাই সেগুলো যাতে আমরা এই খাবার এখান থেকে তুলে নিই। আসলে আমাদের দেশের মতন এখানে সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, মানুষের সুবিধার জন্য সব কিছু সব জায়গায় খোলা নেই। তো তাই আমরা এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিই আর কি। নেই ওটা, যা এটা তুলে নিয়েছে, ছিল ফাঁকা আছে। ও তোর তোর তোর
আমাকে দাও এই ব্যাগে রেখে দিচ্ছি। কিছু খাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। 45 ডিগ্রিতে মরুভূমির মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। গোটা রাস্তায় না আছে লোক আর না বেশি গাড়ি। এবার আশা করি বুঝতেই পারছেন আগে থেকে খাবার কেন কিনে রাখি আমরা। এই হলো রাস্তার অবস্থা। প্রাকৃতিক সৌন্দর্য পাবেন ভরপুর, কিন্তু মানুষের সুবিধের জিনিস রাস্তার ওপর একটাও দেখতে পাওয়া যায় না। এতদিনে সেই অভ্যাস হয়ে গেছে বলেই যে কোনো ছোটোখাটো টাউনের ওপর দিয়ে গেলেই আমরা একবার দেখি কি কিনতে হবে। এই রাস্তার মাঝখানে গলা ফাটিয়ে চিৎকার করলেও কিচ্ছু পাবো না। খাবারটা তাও নয় সঙ্গে রেখে অসুবিধাটা ম্যানেজ হয়। এবার বলি মাথার মধ্যে আরেকটা দুশ্চিন্তা, এই মরুভূমির মাঝখানে গাড়ি খারাপ হলে কি হবে? আমাদের ভাড়ার গাড়িটা নতুন বলে সেই চিন্তা একটু কম ছিল বইকি, কিন্তু তাও মেশিন বলে কথা, খারাপ তো হতেই পারে। এইসব ভাবনা চিন্তা এই এত লম্বা রাস্তায় আসতেই থাকে। সেই ক্ষেত্রে যদি রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়, নিজেরা গাড়ির বনেট খুলে যদি বুঝতে না পারি, এই রোদ আর 45 ডিগ্রি গরমের মাঝখানে কল করতে হবে ইন্স্যুরেন্সকে। তাছাড়া আর কিচ্ছু করার নেই। তবে তার জন্য লাগবে মোবাইল নেটওয়ার্ক, সেটাও যদি না থাকে লোকের হেল্প ছাড়া আর কোনো উপায় থাকে না। আর লোক রাস্তা তো দেখতেই পাচ্ছেন, হাতে গুনে বলা যায় গোটা রোড ট্রিপটায় কটা গাড়ি দেখতে পেলাম। যতক্ষণ সব ঠিকঠাক আছে রোড ট্রিপ বেশ অ্যাডভেঞ্চারাস। আর যদি একটাও কিছু গন্ডগোল হয়, যাত্রা ওখানেই শেষ। যাই হোক, ছাড়ুন, আমাদের গাড়িও নতুন এবং তেলও ট্যাঙ্ক ফুল, তাই এইসব বিপদ ভাবতেও চাই না। আপাতত চলুন মনুমেন্ট ভ্যালির দিকে এগোই। জায়গাটার নাম মনুমেন্ট ভ্যালি পড়ার কারণটা যতক্ষণ না গিয়ে পৌঁছাবেন বলা মুশকিল। যারা ইন্টারনেটে ছবি দেখেছেন তারা হয়তো কিছুটা বুঝবেন। চলে এলাম মনুমেন্ট ভ্যালি। রাস্তায় আস্তে আস্তে কিছু ভিজুয়াল তো আপনারা দেখতে পেলেন, আশা করছি কিছুটা আইডিয়া পেয়েছেন কি দেখতে চলেছি। এদিকটা হলো ওয়েলকাম সেন্টার। এখানে আমরা ইনফরমেশান নেব যে এখানে আর কি করা যায় আর কিভাবে জায়গাটাকে ভালোভাবে দেখা যায়। এই পুরো এরিয়াটা ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট, মাঝে মাঝে এরকম পাথরের স্ট্রাকচার উঠে এসছে, যেটাকে মনুমেন্ট হিসাবে ডিনোট করছে, অ্যান্ড সেই হিসাবেই নাম মনুমেন্ট ভ্যালি। এদিকেও আছে, ওইদিকেও আছে, আর রাস্তায় কিছু ফুটেজ তো আপনারা দেখলেনই। এখনও মেন জায়গাটা গিয়ে পৌঁছায়নি, এখান থেকে কিছু ইনফরমেশান নিয়ে আমরা এগোবো। চলো চলো। কেমন লাগছে দেখতে? খুব ভালো। ও বাও, হওয়া শেষ হচ্ছে না আমাদের। এবার মনে হচ্ছে ইয়ে হয়ে গেছি, স্যাচুরেট করে গেছি। ঠিক আছে, চলুন দেখি এখন ওয়েলকাম সেন্টারে কি ইনফরমেশান নেওয়া যায়, তারপরে বাকিটা দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন। ভিজিটার সেন্টার থেকে সব ইনফরমেশনগুলো নিয়ে এবার বেরোলাম মনুমেন্ট ভ্যালিকে ঘুরে দেখতে। ওইখানে গিয়ে জানলাম এর সম্পর্কে প্রাচীন কিছু কাহিনী। এই অসাধারণ ল্যান্ডস্কেপটা ঘুরতে ঘুরতে চলুন সেই গল্পটাই আপনাদেরকেও বলি। মনুমেন্ট ভ্যালির এই ল্যান্ডস্কেপ অতি প্রাচীন, দৃঢ় এবং অতি বিস্ময়কর সৌন্দর্য। এই বৈশিষ্ট্যময় চিত্র ইউটা মরুভূমির একটি বিশেষ নিদর্শন। তামাটে রঙে মোড়া ধুধু মরুভূমি আর মাঝে ইতস্ততভাবে দাঁড়িয়ে থাকা এই পাথরের খণ্ডগুলো যেন কোনো এক প্রাচীন উপকথার সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে আছে। কাছে গেলেই যেন শোনা যাবে এই পৃথিবীর সাতকাহন। খুব রহস্যময় লাগছিল দেখতে এই জায়গাটাকে। এরকম অদ্ভুত ল্যান্ডস্কেপ কখনো দেখিনি এর আগে। অবশ্য কখনো বলাটা ভুল, পুরনো বহু হলিউড সিনেমাতে কিন্তু এই জায়গাটা আমরা অনেকেই দেখেছি। ইনফ্যাক্ট পৃথিবীর মোস্ট ফটোগ্রাফড জায়গাগুলির মধ্যে এক অন্যতম নাম হলো এই মনুমেন্ট ভ্যালি। এই জায়গাটার সৃষ্টিও কিন্তু সেই পাথর আর মাটির ক্রমাগত ক্ষয় থেকেই। একটা জিনিস লক্ষ্য করেছেন, গত 2-3টে এপিসোডে এই পৃথিবীর এই ক্ষয়করণের গল্প বলছি আপনাদের, কিন্তু প্রতিটা ক্ষেত্রের চিত্রই কিন্তু একে অন্যের থেকে একেবারে আলাদা। প্রকৃতির শিল্পকলার বৈচিত্র্য আজকের 3টে জায়গাতেও ভীষণ রকম বর্তমান। এক সময় পৃথিবীর আর 5টা মরুভূমির মতনই এই জায়গাটিও ছিল সমুদ্রের নিচে। সেখানে নরম মাটি, বালি, ছোট পাথর জমে জমে তৈরি হয়েছিল স্যান্ডস্টোনের ডিপোজিটস এই গোটা জায়গাটা জুড়ে। পরবর্তীকালে জিওলজিক্যাল মুভমেন্টের জন্য এই জায়গার কিছু অংশ উপরের দিকে উঠে যায় এবং প্লেটো বা মালভূমির সৃষ্টি করে।
যেগুলো বছরের পর বছর বরফ, বৃষ্টি, ঝড়, বাতাস এই সবের কারণে ক্ষইতে থাকে। নরম মাটি, পাথরগুলি আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে পড়ে থাকা শক্ত স্যান্ডস্টোনের এই আকৃতিগুলো এখন আমাদের সামনে। যেমনটা স্ক্রিনে দেখছেন, এই ভ্যালিটা উপভোগ করার সবচেয়ে জনপ্রিয় এবং মোক্ষম উপায় হলো এই রাস্তা থেকেই। দিগন্ত বিস্তৃত ফাঁকা জমির ওপর দাঁড়িয়ে থাকা এই আকৃতি, আর তার মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলেছে, যেন মনে হবে এক অচেনা গ্রহে ঘুরতে এসেছি। তবে এই জায়গাটা কিন্তু আমেরিকার কোনো ন্যাশনাল পার্কের আয়তায় পড়ে না। আদপে এই জায়গাটা ঠিক আমেরিকার আয়ত্তেই পড়ে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, জায়গাটা আমেরিকার ইউটা এবং অ্যারিজোনা স্টেটের বর্ডারে, এবং এটা নাবাহো নেশন রিজার্ভেশন নামের একটি সংরক্ষিত এলাকার অন্তর্ভুক্ত। এই এলাকার মূল বাসিন্দা বলতে সব এই নাবাহো ট্রাইব বা আমেরিকার এক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আর এদের কাছে এই মনুমেন্ট ভ্যালি একটি অত্যন্ত পুণ্যস্থান। এই জায়গাটির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই আদিবাসীদের আধ্যাত্মিক মূল্যবোধ। আর এইটাই এই আদিবাসীদের বৈশিষ্ট্য, যেখানে এদের অস্তিত্বের প্রাণভোমরা লুকিয়ে আছে এই মাটিতেই। তাহলে দেখলেন তো কি অদ্ভুত এই স্ট্রাকচারগুলো। এই মনুমেন্ট ভ্যালিটা দেখে এবার আমরা যাব আরেকটা নতুন এক্সপিরিয়েন্স নিতে, সেটা আরও অভিনব। জায়গাটা হলো অ্যান্টিলোপ ক্যানিয়ন। চলুন দেখাই আপনাদের, সঙ্গে থাকুন। ভালো করছিস, চলো গাড়িতেই খেয়ে নি। বাবা, এ তো ছড়াবে মনে হচ্ছে। আমার ছড়িয়ে গেছে। মানছি বাঙালির কাছে খাওয়া দাওয়া খুবই চিন্তার একটি বিষয়, কিন্তু তখন সময় ছিল কম এবং আরও দুটো দুর্দান্ত জায়গা দেখা বাকি। বেড়ানোর তুলনায় বাঙালির কাছে খাওয়া দাওয়াও তখন সেকেন্ডারি হয়ে দাঁড়ায়। যাই হোক, কোনো মতে খেয়ে দে ইঞ্জিন আবার স্টার্ট করা হলো। রাস্তা দিয়ে যেতে যেতে মনুমেন্ট ভ্যালিকে অনেকক্ষণ সঙ্গে পেলাম। ক্যামেরা অন করে তাকিয়ে থাকলাম এই অদ্ভুত স্ট্রাকচারগুলোর দিকে। অদ্ভুত কারণ এই আকার মানুষের দেওয়া নয়। যেমনটা সুস্মিতা আগেই বলল, এই আকার প্রকৃতির তৈরি। কারিগর দুটো মাত্র, জল আর হাওয়া। সময় লেগেছে না জানে কত কোটি বছর। তবে একেই বলে কনসিস্টেন্সি, অর্থাৎ লেগে থাকার পরিণাম। কোনো কিছুই একদিনে সম্ভব নয়, সেটা প্রকৃতি হোক বা আমরা। ভালো কিছু পেতে বা করতে গেলে লেগে যায় দীর্ঘদিনের চেষ্টা আর অনেকটা ধৈর্য। তারই আরেকটা উদাহরণ দেখাই চলুন। পৌঁছাতে চলেছি অ্যান্টিলোপ ক্যানিয়ন, আরেকটি প্রাকৃতিক আশ্চর্য। চলে এলাম লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন ট্যুর। এটাতে নিজেরা করা সম্ভব নয়, কারণ করতে দেয় না, তাই একটা ট্যুর বুক করতে হয়েছে যারা নিয়ে যাবে উইথ আ গাইড। এগুলো সব প্রাইভেটলি করানো হয় এবং এটা আমেরিকার মধ্যে নয়। ইন্টারেস্টিং পার্ট হলো এটা নাবাহো নেশন, এখানকার যারা নেটিভ ইন্ডিয়ান ছিল তাদের জন্য একটা নেশন তৈরি করে দেওয়া হয়েছে এবং তারাই এই ট্যুরটাকে অপারেট করে। তো আমরা যেই ট্যুরটাতে এসেছি সেটা হলো প্রাইভেট ট্যুর, সেটার নাম হলো কেন্স ট্যুর। ভিডিওগ্রাফি করা এখানে ডেঞ্জারাস, এমনই সেই অভিজ্ঞতা। চলুন তাহলে, এখন যা দেখব সেটা শুধু বলে বোঝানো আর সম্ভব না। ট্যুরটা আর দেরি না করে শুরু করি এবং এই প্রাকৃতিক আশ্চর্যের গল্পটাও জেনে নিই। প্রকৃতির আরেক বিস্ময়কর সৃষ্টি লুকিয়ে আছে আমেরিকার এই অ্যারিজোনা স্টেটের মরুভূমিতে, যা মানুষের কল্পনা শক্তিকে মুগ্ধ করেছে বারংবার। মনুমেন্ট ভ্যালির মতন এটিও পৃথিবীর মোস্ট ফটোগ্রাফড জায়গার মধ্যে একটি। এই জায়গাটিও কিন্তু নাবাহো নেশনের অন্তর্ভুক্ত, যে কারণে এখানে আপনি এদের গাইডেড ট্যুর ছাড়া নিজেরা ঘুরতে পারবেন না। সে বিষয়ে আরও তথ্য জানাচ্ছি পরে। তবে তার আগে বলি এই নাবাহো ট্রাইবের মানুষদের পরিপ্রেক্ষিতে এই অ্যান্টিলোপ ক্যানিয়নের গল্প। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ধারণায় এই জায়গাটি তৈরি হয়েছে কোনো দৈব শক্তির দ্বারা। এই পাথরের অনন্য গঠন, আঁকাবাঁকা সরু গলি আর তার মাঝখান দিয়ে ভেসে আসা সূর্যের রশ্মি, সব কিছু নিয়ে সে এক মায়াবী পরিবেশ। নাবাহোর লোকেরা মানতেন যে এই অ্যান্টিলোপ ক্যানিয়ন ছিল তাদের আত্মার সাথে প্রকৃতির সত্তার এক সংযোগস্থল, যা এই পৃথিবীর ভারসাম্যকে বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
তাদের বিশ্বাস এই জায়গাটিতে পুঞ্জীভূত রয়েছে এক স্বর্গীয় শক্তি, যাকে গ্রহণ করতে হয় অনেকটা শ্রদ্ধা এবং বিনয়ের সাথে। এ তো ছিল সরল মানুষের মনের আস্থার কথা। এবার চলুন দেখি বিজ্ঞান কি বলে। পৃথিবীর যে কোনো ক্যানিয়নের সৃষ্টির পেছনেই জলের একটা বড় ভূমিকা থাকে। ঠিক যেমন আপনাদের দেখিয়েছিলাম এই সিরিজের 5ম পর্বে জিয়ন ন্যাশনাল পার্ক ঘোরানোর সময়। অ্যান্টিলোপ ক্যানিয়নের বিশেষত্ব হল এদের সরু সরু গলি, যে কারণে এগুলোকে বলে স্লট ক্যানিয়ন। এই স্লট ক্যানিয়নের ক্ষেত্রে পাথরের ফাটল দিয়ে খুব তীব্র গতিতে বয়ে যাওয়া জল পাথরের ক্ষয়করণ ঘটায় এবং সেটা দৈর্ঘ্যের তুলনায় নিচের দিকের গভীরতা বাড়িয়ে দেয় তুলনামূলকভাবে অনেক বেশি। অ্যারিজোনার এই মরুভূমির মাঝে হঠাৎ হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে এখানে ফ্ল্যাশ ফ্লাডিং হতো, অর্থাৎ খুব কম সময় অনেকটা জল জমে যেত। সেই জলই এই নাবাহো স্যান্ডস্টোনের মতো নরম অথচ দৃঢ় পাথরের গা চিরে বয়ে যেত। আর এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হতে থাকায় তৈরি হয় এই অসামান্য অ্যান্টিলোপ ক্যানিয়ন। প্রবাহিত জলের ধারায় তৈরি হওয়া এইসব পাথুরে গঠনকে আরও মসৃণ করতে কাজে লেগে পড়ে বয়ে যাওয়া বাতাস। জল আর বায়ুর যৌথ উদ্যোগে মঞ্চসজ্জা যখন সম্পূর্ণ হয়, সেই সুসজ্জিত মঞ্চে খেলে বেড়ায় সূর্যের রশ্মিরা, আর সবটা মিলে আমাদের চোখের সামনে ধরা দেয় আনন্দ ধারা বহিছে ভুবনে। আপনাদের আগেই বললাম যে এই ক্যানিয়ন ঘুরতে গেলে এখানকার গাইডেড ট্যুর নেওয়াটা আবশ্যক। আমরা যে ক্যানিয়নটা গেছিলাম সেটা হলো লোয়ার অ্যান্টিলোপ। এছাড়াও এরকম ক্যানিয়ন এই চত্বরে আরও 2 জায়গায় দেখতে পাওয়া যায়, আপার অ্যান্টিলোপ এবং অ্যান্টিলোপ এক্স। এই সবকটা জায়গাতে একাধিক কোম্পানি আছে যারা গাইডেড ট্যুর করায়। এই ট্যুরের স্লট বুক করতে হয় আগে থেকে। সামারের মতন পিক টাইমে মাস 2 আগে থেকে দ্রুত গতিতে স্লট বুকিং শুরু হয়ে যায়। এই গাইডেড ট্যুরে এক একটা স্লটে ধরুন 10 জন মতন থাকে, আর থাকে সঙ্গে একজন গাইড। তবে মাথায় এটা রাখতে হয় যে এই লোয়ার অ্যান্টিলোপের গলি এতই সরু যে ভিডিও করা এখানে বিপজ্জনক, তাই তার কিছু রেস্ট্রিকশনসও আছে। এই জায়গাটা পুরো জলের তলায় ছিল। এখানে এই যে এগুলো হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিট। এগুলো হচ্ছে প্রমাণ যে এই জায়গাটা পুরোটা একসময় জলের তলায় ছিল, আর এর 1 ইঞ্চি ইজ ইকুইভ্যালেন্ট টু 1000 ইয়ার্স। তো এই পুরো যে স্ট্রাকচারটা, এটা ইজ ইকুইভ্যালেন্ট টু মিলিয়ন এন্ড মিলিয়নস। অ্যান্টিলোপের ভেতরের প্রাকৃতিক কারুকার্য দেখে যখন আমরা বিস্মিত, মুগ্ধ, অভিভূত, তখনও জানতাম না যে পিকচার আভি বাকি হ্যায়। ওহ, হঠাৎ করে বেরিয়ে গেলাম। সেখান থেকে বেরোতেই গাইড আমাদের দেখালেন পাথরের ওপর অঙ্কিত ডাইনোসরের পদচ্ছাপ। একটা নয়, তার চলমান গতির সাক্ষী স্বরূপ রয়েছে 4টি পদচিহ্ন। এর আগের এপিসোডে মিউজিয়ামের ভেতরে এই জিনিস দেখেছি ঠিকই, তবে এরমভাবে আমার চলার রাস্তায় কোটি বছর আগে রেখে যাওয়া এক প্রাণীর অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ, এ ছিল এক ব্যাখ্যাতীত অনুভূতি। যে ভূমিখণ্ডের ওপর তখন দাঁড়িয়েছিলাম তার প্রাচীনতা অনুমান করতে করতে বুঝতে পারছিলাম মনের ভেতরের অভিজ্ঞতার ঘড়া আজকের মতন ভর্তি হয়ে এসেছে। পড়ে রইল এই সবটুকুকে মন প্রাণ দিয়ে অনুধাবন করা আর আপনাদের সেই গল্পটা বলা। তাহলে দেখলেন তো, আমাদের এক্সপেকটেশন এক্সিড হওয়া আর থামছে না। এই ছিল লোয়ার অ্যান্টিলোপ। এটা দেখে আমরা এখন যাচ্ছি হর্সশু বেন্ড। চলুন দেখি ওইখানে আরো কি চমক ওয়েট করছে আমাদের জন্য। যা দেখলাম স্মৃতিতে চিরদিনের জন্য রয়ে যাওয়ার মতন। এই অনুভূতি মনে হয় না আর অন্য কোথাও পাবো বলে। এবার যাই চলুন আরেকটি আশ্চর্যের দিকে, আবার একটি প্রাকৃতিক আশ্চর্য। চলুন, এসে গেলাম হর্সশু বেন্ড। এতক্ষণ ধরে সারপ্রাইজ হওয়া এখনো আমাদের বন্ধ হয়নি। দেখি এ কি মজা দেখায় এখন। চলুন সঙ্গে। মনে হচ্ছে যেন প্রকৃতি একরকমের চ্যালেঞ্জ নিয়েছে, মুগ্ধ করে দেওয়ার চ্যালেঞ্জ। গোটা ট্রিপটাতেই তার নিদর্শন দেখে চলেছি। এখনও দেখা বাকি আছে আরও কিছু জায়গা, তার মধ্যে থেকেই এটি একটি।
গাড়ি থেকে নেমে জানতে পারলাম যে যেখানে গাড়ি পার্ক করেছি সেখান থেকে হর্সু বেন্ডটা দেখতে গেলে 20 মিনিট এই রোদের মধ্যে হাঁটতে হবে। আর এখন বাইরের টেম্পারেচার অলমোস্ট 98-99 ডিগ্রি ফ্যারেনহাইট, মানে 40 to 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই চলছে। আর প্লাস এখানে আমাদের কলকাতার মতন ঘাম হয় না, তাই মনে হচ্ছে যেন ঠোঁট ফোট শুকিয়ে যাচ্ছে, জল তেষ্টা বারে বারে জল তেষ্টা পাচ্ছে, কিন্তু তাতেও শান্তি পাচ্ছি না। ঠিক আছে 20 মিনিট বলে তাও হয়তো এটা করে ফেলতে পারবো, কিন্তু এই গরমের মধ্যে আরও বেশি হাঁটতে হলে ভালো টাইট হয়ে যেত। আর এখনের সময় কত জানেন? এখন সন্ধ্যে 6টা বাজে। এবার সূর্যর পজিশনটা দেখুন সেই অনুযায়ী। আর এই পুরো রাস্তাটা দিয়ে আমাদের এখন যেতে হবে। বেরোলেই বোঝা যায় 42 ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা গায়ে কেমন লাগে। আর এ থাকবে এখনো বহুক্ষণ। সেই রাত 9টা অবধি দিনের আলো আর এই গরম দুটোই ভরপুর থাকবে। গল্পে এগোতে থাকলে আরও বুঝবেন, সঙ্গে চলুন। কোনোদিন জায়গা না দেখিয়ে খালি বিহাইন্ড দ্য সিনস দেখাবো, যে ক্যামেরা হ্যান্ডেল করা অ্যান্ড সব কিছু করা যে একটা আলাদাই গল্প, এটাও আশা করি আপনাদের মজাদার লাগবে। ঘুরতে আসা এক, আর এই ক্যামেরা হ্যান্ডেল করা আর এক। আমরা খেয়াল করে দেখেছি এই দেশে গরমকালের গরম হাওয়া বা লু যাই বলুন না কেন সব থেকে বেশি গায়ে লাগে এবং ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে এই বিকেলবেলার সময়টায়। যা রোদ না পারা যাচ্ছে না। তাহলে অলমোস্ট চলে এসেছি। আর কথা না শুনলে এটাই হয়, বলেছিলাম আমি বারবার একটা টুপি কিনতে। ঠিক আছে, তো এখন যেটা হয়ে গেছে কি আর করবো। নিজে একটা হ্যাট কিনেছে বাড়িতে, তার 10 রকম ড্রেস রিহার্সাল দিয়ে হ্যাটটা ছাড়ছেই না। আমার এই পুরো ট্রিপে যা যা জিনিসপত্র এনেছি তার মধ্যে 10-এ 10 হচ্ছে এই টুপিটা। এ যে আমাকে কি বাঁচিয়েছে। আর এখানে ম্যাক্সিমাম জায়গাতে ভীষণ হাওয়া দেয়, তো এই জিনিসটা যে কি কাজের। কত লোকের যে টুপি দেখেছি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তো হাওয়ায় উড়ে যায়। হ্যাঁ, আমাকে এটা ফুল সার্ভিস দিয়েছে। চলে এসেছি আমরা অলমোস্ট না, চলেই এসেছি। এই সামনেই দেখা যাচ্ছে, এখনো ভিউটা দেখতে পাইনি। এই যে কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে। আজকের এই 3টে জায়গার মধ্যে একমাত্র এই জায়গাটার কথা স্কুলে পড়াকালীন জিওগ্রাফিতে পড়েছিলাম, তাই সেটা স্বচক্ষে দেখতে কেমন লাগবে তা নিয়ে বেশ উৎসাহ ছিল আমাদের। অ্যারিজোনা স্টেটের পেজ শহরে অবস্থিত এই হর্সু বেন্ড এখানকার সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে অন্যতম। আর এই অন্যতম হওয়ার কারণ আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। মাটি থেকে 1000 ফুট উঁচু এক টিলার ওপর দাঁড়িয়ে পৃথিবীর যে সৌন্দর্য দৃশ্যমান তা কখনো ভুলবার নয়। নিচে তাকালেই চোখে পড়বে নানান পাথরের স্তর, পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত গভীর নীল জল, ঠিক যেন কোনো দক্ষ চিত্রকারের আঁকা এক ছবি। আগের জায়গাগুলোর মতন এই হর্সু বেন্ডেও দেখা যায় প্রাকৃতিক শক্তির চমৎকার উপস্থাপনা। শতকোটি বছর ধরে চলে আসা পৃথিবীর মাটি আর জলের এই নিবিড় বোঝাপড়ার ফল আজ আমাদের সামনে উপস্থিত। এই হর্সু বেন্ডের গল্প জানতে গেলে শুরু করতে হয় কোটি কোটি বছর আগে থেকে, সেই জুরাসিক এজের সময়, যখন আমেরিকার এই দক্ষিণ পশ্চিম এলাকায় ছিল এক মস্ত বড় মরুভূমি, প্রায় আজকের দিনে সাহারা মরুভূমির সমান। সেই মরুভূমির যে বালির ঢিবি সেগুলো বহু বছর ধরে জমতে জমতে প্রেশারাইজড হয়ে পাথরে পরিণত হয়, যাকে এখানে নাবাহো স্যান্ডস্টোন বলে আমরা চিনি। এই যে উঁচু ক্লিফটা দেখছেন, এটা সেই স্যান্ডস্টোনেরই তৈরি। এরপর এই পাথরের ওপর আরও বিভিন্ন জিনিসের স্তর জমতে থাকে, যেমন মাডস্টোন, ক্যালসাইট, লাইমস্টোন ইত্যাদি। এই ডিপোজিশনের জন্যই এখানকার পাথরের ওপর এমন সুন্দর স্তর দেখতে পাওয়া যায়, যাকে আমরা সেডিমেন্টারি রক বলে থাকি। পাথর ফর্মেশন হয়ে যাওয়ার পর মাঠে নামে আসল খেলোয়াড়, দ্য কলোরাডো রিভার। রবি ঠাকুরের কথায়, ওগো নদী আপন বেগে পাগল পাড়া, ঠিক তেমনভাবেই এই নদী তার পথ নির্ধারণ করে নিয়েছে পাথরের আশপাশ দিয়ে। নরম মাটি বা পাথরের ওপর দিয়ে বেশি ক্ষয়করণ করে সে এগিয়ে গেছে, আর পাশে রয়ে গেছে তুলনামূলক শক্ত নাবাহো স্যান্ডস্টোনের পাথরখণ্ড। নদীর বাঁকের বাইরের দিকে স্রোত বেশি থাকার জন্য সেই দিকের মাটি ক্ষয় হয়েছে বেশি,
আর বাঁকের ভেতরের দিকে নদীর স্রোত কম হওয়ার দরুন সেখানে নদীর বয়ে আনা মাটি জমতে থাকে। অর্থাৎ একদিকে নদী যেমন ক্ষয়করণ করে, তার ঠিক উল্টো দিকে সে মাটির চর জমাতে থাকে। ওয়ান্স অ্যাগেন আ বিউটিফুল ব্যালেন্স অফ নেচার। মাটির সাথে নদীর এই ক্রমাগত আদান প্রদানের মধ্যে দিয়েই সৃষ্টি হয়েছে এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা আজ পৃথিবীর বলিষ্ঠ শক্তি আর অকল্পনীয় সৌন্দর্যের এক বিরল নিদর্শন হয়ে বিরাজমান। ছোটবেলার জিওগ্রাফি বই থেকে একদম চোখের সামনে সচক্ষে যা দেখলাম তা তো আপনাদের সামনে দেখালামই। এত সুন্দর জলের রং আর যেভাবে হর্সশু বেন্ডটা ফর্ম হয়েছে সত্যি দেখবার মতো। আমরা দু চোখ ভরে দেখেছি আর আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি। আজকে তিনটে ওয়ার্ল্ড ফেমাস জায়গা আপনাদের সঙ্গে নিয়ে ঘুরলাম। খেয়াল করে থাকবেন, প্রত্যেকটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লুকিয়ে ছিল কিছু মানুষের গল্প। কিন্তু তারা আজ কোথায়? তারা এই সুন্দর জায়গাগুলোকে ছেড়ে গেল কেন? আশা করি আমাদের মতন আপনাদেরও তাদের ব্যাপারে কিছুটা জানতে ইচ্ছা করছে হয়তো। সময়টা যখন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, ইউরোপ থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে বাস করতে শুরু করছে আমেরিকায়, তখন আস্তে আস্তে কোণঠাসা হতে থাকে এইখানকার আদিবাসী লোকেরা। আমেরিকার পূব উপকূল দিয়ে ঢোকা ইংরেজ ও অন্যান্য ইউরোপীয়দের দল ধীরে ধীরে তাদের আধিপত্যের হাত বাড়াতে থাকে মধ্য আমেরিকার দিকে। শেষ পর্যন্ত এখানকার মানুষদের তাদের মাটি ছেড়ে উদ্বাস্তু হতে হয়েছিল। আমেরিকার ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের সাক্ষী ছিল এই গোটা জায়গাটা। পরবর্তীকালে এই আদিবাসীদের অনেকেই তাদের শিকড়ের টানে এ জায়গায় ফিরে আসেন এবং আজকের আমেরিকান সরকার এই জায়গাটিকে এই সম্প্রদায়ের মানুষদের জন্যই সংরক্ষিত রেখেছে। এই জায়গাটার অর্থনীতিও পুরোপুরিভাবে এখানকার পর্যটন ক্ষেত্রের ওপর নির্ভরশীল। ট্যুরিজম আছে বলেই এই জায়গাগুলো সম্পর্কে আমরা জানছি, এখানকার মানুষ এবং তাদের ইতিহাস আপনাদের সামনেও রাখতে পারছি। এইসব দেখতে দেখতে এবং গল্প জানতে জানতে গরম গেছিলাম একেবারে ভুলে। চোখে যা দৃশ্য দেখলাম তাতে আর তাপমাত্রা মাথায় থাকে না, সে 30 ডিগ্রি হোক বা 40 ঊর্ধ্বে। বিকেল হতেই বেরিয়ে পড়লাম জায়গাটা ছেড়ে। আবার যাব একটা নতুন হোটেলের দিকে, রাতটা কাটাবার উদ্দেশ্যে। আজকের সবকটা জায়গা লাগেজ সঙ্গে নিয়েই দেখলাম, গাড়িটা ছিল বলে সম্ভব হলো। সেই সকাল সকাল কানাপ থেকে চেক আউট করে বেরিয়েছি। রাত হওয়ার আগে চেক ইন করতে হবে আরেকটা নতুন হোটেলে। সেই হোটেলটা আমরা নিয়েছিলাম গ্র্যান্ড ক্যানিয়ন থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে ফ্ল্যাগস্টাফ বলে একটি জায়গায়। পাহাড়ের মাঝখান দিয়ে সেখানেই যেতে যেতে দেখলাম এরকম রং ধরতে। ঠিক এরকমই স্যান্ডস্টোনের পাথরকে সোনালি রং ধরতে আমাদের দেশে কোথায় দেখা যায় বলুন তো? জয়সলমেরের সোনার কেল্লায়, সরি বলা উচিত সত্যজিৎ রায়ের সোনার কেল্লায়। জানলার বাইরে দিয়ে তাকিয়ে মনে হলো যেন এক পরিচিত দৃশ্য এক অপরিচিত জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে। এই হলো কল্পনার ক্ষমতা। অতীতের স্মৃতি বর্তমানে এসে ছেপেছে। তবে আমরা যতই কল্পনা করি না কেন, এটা কারোর ছিল সত্যি। এখানেই ছিল তাদের বাড়ি এবং তাদের সম্পত্তি। তাই এই সোনার কেল্লা তাদেরই থাকুক, আমাদের বলে এই কল্পনাটাও তাদের থেকে ছিনাবো না। তারা এমনিতেই অন্যের আধিপত্যের লোভে অনেকটা হারিয়েছে। ঠিক এই সময়ে মনে পড়ে যাচ্ছিল গতকাল রাতের কথা। ভিডিওর শুরুতে আমরা লিবার্টি সেলিব্রেট করতে দেখলাম। ভিডিও শেষ হতে হতে সেই লিবার্টিকে হারানোর গল্পও জানলাম। কালকে যাব আমরা পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এবং ওখানে গিয়েও জানবো এরকমই আরও কিছু মানুষের গল্প। আমাদের কাছে সেটা দর্শনীয় স্থান হলেও গ্র্যান্ড ক্যানিয়ন তাদের বাড়ির গল্প। এখন হয়ে আসছে অন্ধকার এবং হোটেল পৌঁছাতে এখনও কিছুটা রাস্তা বাকি। আজকে অনেকটা সময় আপনাদের নিয়ে ফেলেছি, তাই এখন আমরা আসি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। গল্পটাকে এগিয়ে নিয়ে যাব আবার পরের পর্বে।
দেখা হবে খুব শিগগিরই। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড প্লিজ স্টে অ্যাওয়েক, কারণ সময় অনেকটা বেরিয়ে গেছে। তিলোত্তমার বিচার পাওয়া এখনও বাকি। গুড বাই।